গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাস। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা আমি ঠিক বইতে যেরকম ভাবে আছে, যেরকমটা তোমার লাগবে, আমি সেরকম ভাবে পুরো চ্যাপ্টারটা করিয়ে দেবো। আজকে হবে শুধুমাত্র ইন্ট্রোডাকশন পার্টটুকু। এর পরের দিন থেকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ওগুলো পরপর করাবো। আচ্ছা, ফার্স্টে ইন্ট্রোডাকশনে যেটা বোঝানো সেটা হচ্ছে আমরা পদার্থের ভৌত ধর্ম বলতে বুঝি। এবার ভৌত অবস্থা আমরা 3 রকম জানি: কঠিন, তরল, গ্যাস। কঠিনের যে পার্টিকেল গুলো সেগুলো একদম কাছাকাছি থাকে, ঠিক আছে, একদম জড়সড় ভাবে থাকে। কঠিনের নির্দিষ্ট আকার থাকে, নির্দিষ্ট আয়তন থাকে, রাইট? তরলের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। তরলের কণাগুলো কঠিনের কণার থেকে একটু দূরে দূরে থাকে কিন্তু একে অপরের সাথে লেগে থাকে, তরলের কণাগুলো, এই পার্টিকেলগুলো। আর গ্যাসের কণাগুলো একটা আরেকটার থেকে পুরোই আলাদা থাকে আর কি, পুরোই দূরে দূরে থাকে। আর এর নির্দিষ্ট কোনো আয়তনও হয় না, নির্দিষ্ট কোনো আকারও হয় না। একে তুমি যে পাত্রে রাখবে সেই পাত্রেরই আয়তন ধারণ করবে। যে পাত্রে রাখবে ছোট পাত্রে রাখলে ছোট আয়তন কম আয়তন হবে, আর বড় পাত্রে রাখলে বেশি আয়তন হবে গ্যাসে। ওকে, গ্যাসের আমরা যা যা আলোচনা করব, যা যা আমরা পরিমাপ করব গ্যাসের ক্ষেত্রে, সবকিছুই নির্ভর করে এই 4টে ভৌত রাশির উপরে, ঠিক আছে? একটা হচ্ছে চাপ, আয়তন, উষ্ণতা আর পরিমাণ। ওকে, এই চাপ ব্যাপারটা কি, আয়তন ব্যাপারটা কি, উষ্ণতা তো আমরা বুঝি যে যেটা টেম্পারেচার আর কি। আর পরিমাণ বলতে সাধারণত ভরকে বোঝানো হয়, কিন্তু আমরা এখানে গ্যাসের ক্ষেত্রে কোনটাকে ইউজ করব না, মোল সংখ্যা। মোল সংখ্যা ব্যাপারটা কি সেগুলো আমরা এর পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে ওগুলো নিয়ে আলোচনা করব। দরকার হয় মোল নিয়ে একটা পুরো আলাদা ভিডিও বানিয়ে দেবো, তাহলে পরের কিছু চ্যাপ্টারও সুবিধা হবে। তো মোল দিয়ে সাধারণত গ্যাসের পরিমাণটাকে ডিনোট করা হয়, ভর দিয়েও ডিনোট করে। আর আয়তন বলতে হচ্ছে এই যে পাত্রের মধ্যে রয়েছে, এই পাত্রের যে আয়তন, সেই আয়তনটাই গ্যাসের আয়তন, ঠিক আছে? উষ্ণতা বলতে টেম্পারেচার। আর চাপ বলতে হচ্ছে এই গ্যাসের যে কণাগুলো এরা সবসময় গতিশীল থাকে, ঠিক আছে? পাত্রের মধ্যে সবসময় এরা গতিশীল থাকে। এরা এই যে ছুটোছুটি করছে, ছুটোছুটি করার সময় পাত্রের দেওয়ালের গায়ে যে আঘাত করবে, সেই আঘাতের সময় যে বল তৈরি হবে, যে বলটা পড়বে দেওয়ালে, সেটাই হচ্ছে এই গ্যাসের চাপ। এবার আমরা এগুলো ডিটেলসে আসবো, ঠিক আছে? তার আগে আমরা একটা সিমুলেশন দিয়ে এইটাকে একটা হালকা করে বুঝবো। এরপরেও এর পরের যে পার্টগুলো করাবে আর কি, যখন চার্লস করাবে, বয়েল করাবে, ওগুলোর মধ্যে দিয়ে এই সিমুলেশনের বিষয়গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমার। তখনও আরেকবার করে আমি সিমুলেশন গুলোকে আরেকবার করে তখন আমি এমনিও বোঝাবো। তো এখন এই ধারণাটা একটুখানি আনার জন্য এই পার্টিকুলার চ্যাপ্টারটা স্টার্টিং এর আগে দেখবে বইতে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তো ব্যাপারটা কি হতে চলেছে চ্যাপ্টারটার মধ্যে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য এই সিমুলেশনটা ঠান্ডা মাথায় দেখো, কিছুই না, খুব সুন্দর লাগবে তোমার, দেখো খুব ভালো লাগবে। এটা হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে? এই হিট, কুল, এটা হচ্ছে এই টেম্পারেচারের জন্য একটা থার্মোমিটার দিয়ে দিয়েছে কেলভিন স্কেলে। এটা হচ্ছে আমরা প্রেসার মাপতে পারবো, ঠিক আছে, চাপটা। এটা হচ্ছে পাত্র, আবদ্ধ পাত্র। আর এটা হচ্ছে পাম্পার। তো আমরা কি করলাম, প্রথমে পাম্পার দিয়ে কিছু নিয়ে নিলাম গ্যাসের মলিকিউল। ওকে, বেশ অনেকগুলো নিয়ে নিয়েছি। দেখো, দেখেছো, এরা এবার ছুটোছুটি করতে শুরু করে দিয়েছে, দেখো। এরা একে অপরের সাথেও ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে আরো বেশি গতিবেগ বেড়ে যাচ্ছে, দেখো। দেখো এখানে, দেখো প্রেসার এখন বেড়ে গেছে, দেখেছো? প্রেসার আস্তে আস্তে বাড়ছে। এই যে দেখো, এই যে দেওয়ালে এই যে ধাক্কা খাচ্ছে না, এই যে এক একটা, দেখো প্রত্যেকটা এরকম ধাক্কা খেয়ে খেয়ে চলে যাচ্ছে, দেখো দেওয়ালে। এই যে এই যে ধাক্কাগুলো খাচ্ছে দেওয়ালে, এই সময় একটা কি আঘাত করছে দেওয়ালের গায়ে, বল প্রয়োগ করছে। এই যে বলটা প্রয়োগ করছে এটাই হচ্ছে গ্যাসের চাপ, এটাকেই বলা হয় গ্যাসের চাপ, ঠিক আছে? এই যে গ্যাসের মলিকিউল গুলো এই যে দেওয়ালের গায়ে এই যে ধাক্কা খাচ্ছে, এটা দিয়ে আমরা বেসিক্যালি চাপটাকে অনুভব করি। চাপের পরিমাপ এটা দিয়ে হবে। ওকে, তো এটা হচ্ছে বিষয়।
এবার তুমি ধরো আবদ্ধ পাত্র, এটা মলিকিউল এই কটায় আছে। এবার তুমি যদি হিট করো এটাকে, ঠিক আছে, আমরা করব কি হিট, তখন দেখবে এখানে টেম্পারেচার বেড়ে যাবে অ্যান্ড দেখবে এখানে প্রেশারও আস্তে আস্তে বেড়ে যাবে। দেখো হিট করছি আমরা, দেখো এবার এখানে দেখো এই যে, দেখো প্রেশার বেড়ে যাচ্ছে, দেখো দেখো প্রেশার বাড়ছে, ঠিক আছে, এই যে টেম্পারেচারও বেড়ে গেল দেখো। আর এগুলোর দেখো এগুলোর স্পিডও বেড়ে গেছে এখন। এখন তার মানে কি এরা আরো জোরে জোরে বাড়ি খাচ্ছে দেওয়ালে, রাইট? যে আঘাত খেয়ে আবার ফিরে আসছে, দেখো প্রেশার বেড়ে যাচ্ছে, এই যে টেম্পারেচার বেড়ে গেছে। আবার আমরা যদি কুল ডাউন করি, এটাকে ঠান্ডা করে দিই, তাহলে কি হবে দেখো, তখন আবার দেখো টেম্পারেচার কমে যাচ্ছে, এগুলোর গতিবেগ কমে যাচ্ছে, দেখো প্রেশারও কমে যাচ্ছে, দেখো প্রেশার আস্তে আস্তে কমে যাচ্ছে, দেখো দেখছো। এবার এটা দেখো স্লো হয়ে গেল, এরা দেখেছো স্লো হয়ে গেল। এবার এখানে বিভিন্ন রকম কাজ আমরা করব, অনেক রকম খেলা দেখাবো আমরা। যখন পরের পার্টগুলো আসবে হেভি লাগবে, দেখবে খুব সুন্দর লাগবে। ধরো তুমি টেম্পারেচারকে ফিক্স করে, বা ধরো ভলিউমকে ফিক্স করে দিলে, ভলিউমকে ফিক্স করে দিয়ে তুমি ধরো হিট করছো, তখন এ দেখো হিট করলে প্রেশার বাড়ছে, প্রেশার কিন্তু বাড়ছে, প্রেশার বাড়ছে, টেম্পারেচারও বাড়ছে, দেখো এগুলো স্পিডও বেড়ে গেল। এবার ধরো তুমি টেম্পারেচারকে ফিক্সড রাখলে, টেম্পারেচারকে ফিক্সড রেখে তুমি টেম্পারেচার তো ফিক্সড হয়ে গেল, এটার আর কোনো কাজ নেই। এবার তুমি যদি এটাকে ইয়ে করো, যদি বাড়াও, তাহলে দেখো প্রেশার কমে গেল, আয়তনটা বেড়ে গেল, সেই জন্য প্রেশারটা কমে গেল। আর তুমি যদি এই আয়তনটাকে কমিয়ে দাও, আয়তনটা বেড়ে গেছিল আগের বার, আয়তনটাকে কমিয়ে দিলাম, এবার দেখো প্রেশার বেড়ে গেল সঙ্গে সঙ্গে। তো এরকম বিভিন্ন রকম কাজ বাজ আমরা করব, ঠিক আছে। এখানে দেখো কত স্পিডে ঘুরছে মলিকিউলগুলো, টেম্পারেচারটা ফিক্সড, ঠিক আছে। এরকম হয় আর কি। আঘাতটা ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে, গ্যাসের ক্ষেত্রে কিরকম ভাবে এরা আঘাত করছে দেওয়ালে। তো এটাই, গ্যাসের অণুগুলো আবদ্ধ পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে, এই যে যে দেওয়ালের, এই দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে, ঠিক আছে, সংঘর্ষজনিত কারণে, ওই যে একে অপরের সাথে যখন ধাক্কা খাচ্ছিল, সংঘর্ষ হচ্ছিল, ওই সংঘর্ষজনিত কারণে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকেই গ্যাসের চাপ বলে। গ্যাসের চাপ ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে আশা করি। তাহলে পাত্রের দেওয়ালের গায়ের ওই যে ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটাকে চাপ বলছে। আচ্ছা, এবার চাপের একক, এসআই একক, বলের একক কি আমরা নিউটন জানি, আর ক্ষেত্রফলের একক এসআই তে দূরত্বের একক যেহেতু মিটার, তাহলে ক্ষেত্রফল মিটার স্কোয়ার হবে, তো নিউটন পার মিটার স্কোয়ার, এখান থেকেই পেয়ে যাচ্ছে এটা। এটা কি পাস্কাল বলে, ঠিক আছে, পিএ, পিএ দিয়ে ডিনোট করে পাস্কাল। আর সিজিএস এ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, কারণ ডাইন হচ্ছে বলের একক আর সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের একক, হয়ে গেল। আচ্ছা, আমরা কি জানি 1 নিউটন মানে 10⁵ ডাইন, 9-এ দেখেছি আমরা। তাহলে এখানে যদি আমরা 10⁹ ডাইন লিখি, আর এখানে যদি 1 মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করি, কি হবে বলো তো? এই কনভার্সনটা তাহলে কি হবে? 1 নিউটনের জায়গায় আমরা লিখবো 10⁵ ডাইন, আর মিটার স্কোয়ারের জায়গায় লিখবো আমরা 1 নিউটনের জায়গায় লিখলাম 10⁵ ডাইন, আর মিটার স্কোয়ারের জায়গায় লিখবো আমরা 10 সেন্টিমিটারের স্কোয়ার। তাহলে আমরা সেমি স্কোয়ার পাচ্ছি। তাহলে এখানে কি আসবে আমাদের? আচ্ছা দাঁড়া, এটা 1 মিটার মানে তো 100 সেন্টিমিটার, তাই না? ডেসি সেন্টিমিলি, তাহলে এটা 100 স্কোয়ার হবে, 100 স্কোয়ার সেমি স্কোয়ার। তাহলে এখানে কি আসবে? 10⁵ ডাইন, নিচে কি আসবে? 10⁴ সেমি স্কোয়ার আসবে না? কারণ এটা কি 10 স্কোয়ার, 10 স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে 10⁴ অ্যামাউন্ট, মানে একের পরে 4টে শূন্য, এখানে একের পরে 5টা শূন্য আছে, তাহলে কি হয়ে যাবে এখানে? 10 ডাইন পার সেমি স্কোয়ার হবে না? তাহলে আমরা পাচ্ছি 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার, ওকে। বা এটাও বলতে পারো যে 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। এখানে যে কটা ফর্মুলা দেওয়া আছে সব কটা কিন্তু অঙ্কে খুব কাজে লাগবে। এই পার্টটাই একমাত্র, মানে এই পার্টটা পুরো এর পরের চ্যাপ্টারটা জুড়ে খুব কাজে লাগবে এই এককের কনভার্সন গুলো, সেজন্য ভালো করে দেখে নাও।
আয়তনের একক হিসেবে সাধারণত গ্যাসের ক্ষেত্রে সেমি কিউব অথবা সিসি, সেমি কিউবটাকে সিসি বলে আর কি, সেমি কিউব কথাটাকে সিসিও বলে সেমি কিউবও বলে, এইভাবে অনেক মানে এক একটা বইতে এক এক রকম ভাবে লেখা থাকবে এক একটা কোশ্চেনে, দুটোর মিনিং কিন্তু একই, সেমি কিউব আর সিসি। আর এসআইতে হচ্ছে মিটার কিউব। আচ্ছা, 1 মিটার কিউব মানে 1 মিটার মানে কি আমরা জানি 100 সেন্টিমিটার, বা এটাকে আমরা লিখতে পারি 10 স্কোয়ার সেন্টিমিটার। এবার আমরা যখন কিউব করবো 1 মিটার কিউব, তাহলে কি হয়ে যাবে 10⁻² কিউব হয়ে যাবে না? তাহলে কি হয়ে যাবে 10⁻6 সেন্টিমিটার কিউব হয়ে যাবে, সেটাই 10⁻6 সেন্টিমিটার কিউব। আবার আয়তনের আরেকটা একক হচ্ছে লিটার, ঠিক আছে। 1 লিটারকে 1000 সেমি কিউব দিয়ে ডিনোট করা হয়, মানে 1000 সেমি কিউব ইকুয়ালস 1 লিটার, মনে রাখবে। আর তাহলে ডেসি সেন্টিমিলি, তার মানে কি 1000 মিলিলিটার সমান 100 সেমি কিউব, এই ধর 1000 সেমি কিউব, তাহলে 1 মিলিলিটার সমান 1 সেমি কিউব। বুঝতে পেরেছো? 1 লিটার মানে কি 1000 মিলিলিটার না? ডেসি সেন্টিমিলি 1000 মিলিলিটার সমান কি পাচ্ছি আমরা 1000 সেমি কিউব, তাহলে 1 মিলিলিটার সমান 1 সেমি কিউব। এই সূত্রগুলো কিন্তু একদম মুখস্থ করে নেবে, একদম পুরো মাথায় গেঁথে নাও, এগুলো কিন্তু খুব লাগে। এবার হচ্ছে গ্যাসের চাপের পরিমাপ। এই যে আমরা গ্যাসটাকে দেখছি, যে আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাস রয়েছে, এটার চাপের পরিমাপটা কিভাবে হবে? এবার এই চাপের পরিমাপ ব্যাপারটা থেকে যেটুকু দরকার আমি শুধু সেটুকুই তোমাকে করাচ্ছি। বইতে একটা এক্সট্রা জিনিস দেওয়া আছে এই ম্যানোমিটার দিয়ে, সেটা তোমাদের সিলেবাসে লাগবে না, পরীক্ষাতে জীবনেও আসেনি, আসবেও না কোনোদিনও। আমি ওটা যদি পরে কখনো সময় পাই, মানে যদি সিলেবাসটা কমপ্লিট করার পরে যদি টাইম থাকে, আমি ওটা করিয়ে দেবো। কিন্তু ওটা থেকে কোনো কোশ্চেন আসবে না, কোনো অসুবিধা নেই ওটা না করলে। ওটা একটা বইতে তো দেওয়াও নেই, সিদ্ধান্ত রায়ের বইতে ওটা দেওয়া নেই, শুধুমাত্র ছায়ার বইতে রয়েছে আর ধনঞ্জয় সরকারের বইতে রয়েছে। ওটা সিলেবাসের মানে মধ্যে নেই সেভাবে, সেই জন্য ওটা অত ডিটেলসে না করলেও চলবে, ওখান থেকে কোশ্চেন আসে না। মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কোনো পাত্রে আবদ্ধ বায়ু বা গ্যাসের চাপ নির্ণয় করা যায়, তাই একে চাপ গেজ বলে। এটা একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, ঠিক আছে। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে পাত্রে আবদ্ধ বায়ু বা গ্যাসের চাপ নির্ণয় করা হয়, শর্ট কোশ্চেন হিসেবে এটা খুব ইম্পর্টেন্ট, ম্যানোমিটার যন্ত্র দিতেই পারে, আর এটাকে চাপ গেজ বলো। ওকে। আর ব্যারোমিটার নামক যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা হয়। ওকে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। এই ম্যানোমিটারটাকে দেখতে কিরকম হয়? ইউ শেপের বিষম আকৃতির, মানে এটা একটা ছোট একটা বড় হবে, এরকম বাহু বিশিষ্ট ইউ শেপের একটা যন্ত্র আছে, যেটা বইতে এরকম ছবি দেওয়া থাকবে, দেখবে এই যে ইউ শেপের। ওকে, এগুলো হচ্ছে ম্যানোমিটার। এবার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এটা কিন্তু মাধ্যমিক 2013-তে দিয়েছিল। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝো, আর এটা পুরো চ্যাপ্টারেও কাজে লাগবে, কারণ আমরা যা গ্যাসের চাপ আমরা যা করব, যা কাজবাজ করব গ্যাসের চাপ দিয়ে, সব কিন্তু এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের তুলনা হিসেবেই আমরা করব, ঠিক আছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এর সাথে তুলনা করেই গ্যাসের চাপ নির্ণয় করা হয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা জিনিস। তো সেই জন্য আমি এটা এখানে লিখে দিচ্ছি, এটা 7, 8, 9 প্রত্যেকবারই একবার করে পড়েছো কোথাও না কোথাও। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 1 ATM বলে, 1 অ্যাটমসফেরিক প্রেশার। ওকে, এবার এই লাইনটাকে খুব ভালোভাবে মাথায় গেঁথে নাও, এটা কিন্তু পুরো চ্যাপ্টার জুড়ে মানে ভীষণভাবে কাজে লাগবে। 1 ATM কে 1 বার বলা হয়, বার হচ্ছে আর একটা চাপের একক, ঠিক আছে। 1 বার মানে 1 ATM। 1 বারকে 10⁵ পাস্কালও বলা যায়, যেখানে আমরা এটা দেখলাম, এই যে পাস্কাল, সেটাই 10⁵ পাস্কাল। 1 ATM মানে তার মানে 10⁵ পাস্কাল, বা 1 বার মানেও 10⁵ পাস্কাল পরিমাণ চাপ। ঠিক আছে, এটা সমান কি 76 সেন্টিমিটার পার 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। এই যে যেটা আমরা এখানে দেখেছি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, সেটাই 76 সেন্টিমিটার Hg। ওকে, এত সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এটাই। সেন্টিমিটার মানে কি 1 সেন্টিমিটার মানে কি 10 মিলিমিটার, তাহলে এটার সাথে একটা 10 গুণ করে দিলে 760, হ্যাঁ 760 মিলিমিটার Hg পেয়ে গেলাম। তাহলে এত মিলিমিটার Hg চাপ সমান 1 বার। বুঝতে পেরেছো কনভার্সনটা? আবার এটাকেই লেখা যায় 760 টর, কারণ 1 মিলিমিটার Hg চাপ হচ্ছে 1 টর, ঠিক আছে, T⁻R। টরও হচ্ছে আর একটা চাপের একক। তাহলে আমরা এখানে কি কি চাপের একক পেলাম? টর পেলাম, বার পেলাম, পাস্কাল পেলাম, ATM পেলাম। এই সব কটাই কিন্তু ইম্পর্টেন্ট একক, ঠিক আছে। এগুলো কিন্তু কনভার্সন গুলো মনে রাখো, কোথার থেকে কোনটা কিভাবে কি যাচ্ছে। 1 মিলিমিটার Hg তার মানে কি পেলাম না 1 টর, সেই জন্য 760 মিলিমিটার Hg সমান
760 বার। আবার 760 বার মানে কি 1 ATM, 1 বার মানে কি 760 বার। ঠিক আছে, এই লাইনটা ভালো করে মনে রাখো, 10⁵ পাস্কাল মানে 760 বার। ওকে, তো এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও। এবার এর বাইরে এই পর্যন্ত আর কিছু লাগবে না, এরপর থেকে আমরা চার্লসের সূত্র স্টার্ট করব। আর সেই সূত্রগুলো বোঝানোর সময় আমি সিমুলেশন ইউজ করে সুন্দর করে বুঝিয়ে দেবো। এই অবধি দেখো, এগুলো ভালো করে মাথায় গেঁথে নাও, তাহলে এর পরের অঙ্কগুলো যখন আমি করাবো এর পরের ভিডিওটাতে, তখন অঙ্কগুলো করতে ধরতে সুবিধা হবে। ঠিক আছে।